ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর সপ্তম পাঠের পঞ্চম অধ্যায়ের কবিতাটি হচ্ছে শিকল পরার গান, কবি কাজী নজরুল ইসলাম। প্রথমেতে আমরা এসব পরিচয় করে নিই কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে। কবি কাজী নজরুল ইসলামের কবিতা এর আগেও তোমরা পড়েছো, 7তে পড়েছো বা এর আগেও পড়েছো, এবং অবশ্যই তোমরা কম বেশি কবি নজরুল ইসলাম সম্বন্ধে জানো। তবু আমরা কবি নজরুল ইসলামের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে এবং মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কবির জন্ম। এখন এই চুরুলিয়া গ্রাম পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। তো কবি নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে বা আমাদের কাছে পরিচিতি নিয়ে রয়েছে বিদ্রোহী কবি এই অভিধায়, অর্থাৎ আমরা প্রায় বলেই থাকি যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তো কবিকে বিদ্রোহী কবি বলা হয় কেন না, কবির একটি কবিতা বিদ্রোহী, সেই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কবি পাঠক মহলে অত্যন্ত সমাদৃত হয়ে যান বা পরিচিতি পেয়ে যান। অর্থাৎ কবির এই যে বিদ্রোহী কবিতাই যেন তাকে বিদ্রোহী করে তোলে। ঠিক একই ঘটনা ঘটেছিল সুভাষ মুখোপাধ্যায় বলে এক কবির সঙ্গে। তারও একটি কাব্যের নাম ছিল পদাতিক। সেই পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে কবি সুভাষ মুখোপাধ্যায় পরিচিত হয়ে গিয়েছিলেন পদাতিক কবি হিসেবে। তেমনি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি এতটাই মানুষের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন যে নজরুল ইসলামকে সকলে বিদ্রোহী কবি বলেই চিনতে শুরু করেছিলেন। কিন্তু শুধুমাত্র এই একটি কবিতাতেই বিদ্রোহী চেতনা আছে বলে যে তাকে বিদ্রোহী কবি বলা হয় তা নয়। তার লেখা সমস্ত কবিতা এবং সমস্ত দেশাত্মবোধক গানগুলোতে সকল কিছুতেই আছে কবির এই বিদ্রোহ চেতনা। মূলত কবি বিদ্রোহ করেছেন সামাজিক অসাম্য, কুসংস্কার, জাতিভেদ প্রথা, ব্রিটিশ শাসনতন্ত্র এবং দেশীয় মানুষদের অন্যায় ও ভণ্ডামি ইত্যাদির বিরুদ্ধে। অর্থাৎ ব্রিটিশদের যে ভারতবাসীর ওপর শাসন শোষণ, ব্রিটিশদের ওপর যে অন্যায় করা, অত্যাচার করা, লুণ্ঠন করা, ব্রিটিশদের দ্বারা যে ভারতবর্ষকে দীর্ঘদিন পরাধীন করে রাখা, ভারতবাসীর আন্দোলনকে দমানোর জন্য ব্রিটিশদের যে অত্যাচার, এই সব কিছুর প্রতি অর্থাৎ ব্রিটিশ শাসনতন্ত্রের প্রতি বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি কবি তার কাব্যগ্রন্থগুলির মধ্য দিয়ে এবং গানের মধ্য দিয়ে বিদ্রোহ চেতনাকে প্রকাশ করেছেন। পাশাপাশি শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধেই নয়, তৎকালীন ভারতবর্ষীয় সমাজ ব্যবস্থাতে যারা সমাজেতে কুসংস্কার, কুপমণ্ডুকতা টিকিয়ে রাখতে চায়, যে সমস্ত সমাজের মাতব্বর মানুষেরা ধর্মের অজুহাতেতে জাতিভেদ প্রথা সৃষ্টি করতে চায়, জাতিভেদ প্রথা বলবৎ করতে চায়, যারা ধর্মের দোহাই দিয়ে বা জাতিভেদ প্রথার দোহাই দিয়ে মানুষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে শোষণ করে বা অত্যাচার করে, এই সমস্ত দেশীয় মানুষদের প্রতিও কিন্তু কবি বিদ্রোহ করেছেন। সুতরাং কবি নজরুল ইসলামের এই বিদ্রোহী কবি আখ্যাটি শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে প্রযোজ্য নয়। কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি, একদিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি বিদ্রোহ করেছেন, আবার অন্যদিকে দেশীয় মানুষদের, অন্ততপক্ষে যারা সমাজের মাতব্বর টাইপের মানুষ, যারা ধর্মের অজুহাত দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে, শাসন করে, এবং যারা তাদের এই কাজের জন্য ব্রিটিশ সাম্রাজ্যকেও টিকিয়ে রাখার পক্ষপাতী, মানে এক কথায় ঘর শত্রু বিভীষণের মতন এই মানুষগুলোর প্রতিও নজরুল ইসলাম কিন্তু বিদ্রোহ করেছেন। এবং শুধু কি তাহলে নজরুল ইসলাম বিদ্রোহী কবি এবং বিদ্রোহ করেছেন তার কাব্য কবিতার মধ্যে? না, নজরুল ইসলাম এই বিদ্রোহটাই শেষ কথা নয়। তার সমস্ত কবিতা, সমস্ত কাব্যগ্রন্থ এবং সর্বোপরি তার সমস্ত গান, যেগুলো কিনা নজরুল গীতি নামে পরিচিত, সেই নজরুল গীতি এবং নজরুলের কাব্য কবিতা একদিকে যেমন বিদ্রোহের প্রকাশ ঘটিয়েছে বলে কবি বিদ্রোহী কবি, তেমনই আরেকদিকে মানবতাবাদের প্রকাশ ঘটিয়েছে। নজরুল ইসলাম সব সময়তেই চেয়েছেন হিন্দু এবং মুসলিম এই দুই জাতির বা এই দুই ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হোক, এদের মধ্যে একটা সুসম্পর্ক
প্রীতি মৈত্রীর ভাব বজায় থাকুক। এবং সর্বোপরি তিনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে, সমস্ত জাতিভেদ প্রথার ঊর্ধ্বে মানুষকেই বড় করে তুলেছেন, মানুষের জয়গান গেয়েছেন। হ্যাঁ, কবির স্পষ্ট উচ্চারণ, গাহি সাম্যের গান, অর্থাৎ কবি সাম্যের বা সমতার গান গান, যে সমতার দ্বারা সমস্ত মানুষ এক হয়ে যায়। সুতরাং নজরুল ইসলামের কবি প্রতিভার বৈশিষ্ট্য হলো এক বিদ্রোহী চেতনা, দুই হচ্ছে মানবতাবাদের প্রকাশ। কবির এই বৈশিষ্ট্যগুলো মূলত প্রকাশ পেয়েছে তার যে বিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলিতে, সেগুলি হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ফণী মনসা, ভাঙার গান, সর্বহারা। এই সমস্ত কাব্যগ্রন্থগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও এই কাব্যগ্রন্থগুলো ছাড়াও তিনি বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস, এমনকি নাটক, এমনকি চলচ্চিত্রের বিভিন্ন তথ্যচিত্র সমস্ত কিছুই রচনা করেছেন। সর্বোপরি নজরুল যেটার জন্যে আমাদের কাছে আরও বিখ্যাত হয়ে রয়েছেন, তার অজস্র গান, তার দেশাত্মবোধক গান, শ্যামাসঙ্গীত, গজল সমস্ত কিছুই কিন্তু নজরুল গীতি নামে পরিচিত। অর্থাৎ এই উল্লেখযোগ্য গানের এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর পাশাপাশি নজরুল আমাদের কাছে পরিচিত হয়ে রয়েছেন তার নজরুল গীতির দ্বারা। এর মধ্যে এই বিষের বাঁশি কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য শিকল পরার গান কবিতাটি নেওয়া হয়েছে। অর্থাৎ শিকল পরার গান কবিতার উৎস হল নজরুল ইসলামের লেখা বিষের বাঁশি কাব্যগ্রন্থ। কবি এই নজরুল গীতি এবং কাব্যগ্রন্থ ছাড়াও সম্পাদনা করতেন লাঙল এবং ধূমকেতু, এই দুটি পত্রিকা। অর্থাৎ এই দুটি পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। কবির ডাকনাম ছিল দুখু মিয়া বা তারাখ্যাপা। অর্থাৎ কবির পরিচিতি নাম বা অভিধেয় নাম হচ্ছে বিদ্রোহী কবি, কিন্তু কবির দুটি ডাকনাম আছে, একটা হচ্ছে দুখু মিয়া এবং তারাখ্যাপা। কবি এই তার নজরুল গীতি এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বা তার জীবনের সামগ্রিক অবদানের জন্য পুরস্কার পেয়েছেন। ভারত সরকার 1960 খ্রিস্টাব্দে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন এবং বাংলাদেশ সরকার 1976 খ্রিস্টাব্দে কবি নজরুলকে 21শে ফেব্রুয়ারি পদক সম্মানে সম্মানিত করেন। এবারেতে আসি আমাদের এই কবিতাটি রচনার প্রেক্ষাপটে। অর্থাৎ কবি নজরুল ইসলাম তার এই শিকল পরার গান কবিতাটি কোন রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটেতে এই কবিতাটি লিখেছিলেন। আমরা আগেই বলেছি যে এই কবিতাটি নেওয়া হয়েছে বিষের বাঁশি কাব্যগ্রন্থ থেকে। বিষের বাঁশি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে বিষের বাঁশি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। একটা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো থাকে, সেই কাব্যগ্রন্থের কবিতাগুলি কিন্তু একদিনে লেখা হয় না, বেশ কিছু দিনের কবিতা, মানে যে সালেতে কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় সেই সময়ের অনেক আগেই কবিতাগুলো লেখা হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি বিষের বাঁশি কাব্যগ্রন্থ যদি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি তার আগেই লেখা হয়ে গেছে, সমস্ত কবিতাগুলি আগেই লেখা, এবং তারপরে এটা কাব্যগ্রন্থ আকারে প্রকাশ পেয়েছে। অর্থাৎ অনেকগুলো কবিতা একসঙ্গে একটা বই আকারে প্রকাশ করাটাই হচ্ছে কাব্যগ্রন্থ প্রকাশ। তাহলে অনেকগুলো কবিতা, মানে নিশ্চয়ই একজন কবি একদিনেতে সারাদিন না খেয়ে না চান করে নিশ্চয় সব কবিতা লিখবেন না। আমরা ধরে নিতে পারি যে একটা কাব্যগ্রন্থে যে কবিতাগুলো থাকে সেগুলো একজন কবির লিখতে প্রায় বেশ কয়েকটা, মানে 1.5 বছর 2 বছর নিয়ে যে কবিতাগুলি লেখেন, তারপরেতে সেই কবিতাগুলো হয়তো প্রকাশিত হয়। এটা একটা আমরা সাধারণ গড় হিসাব বলছি। হ্যাঁ, এটা কম বেশি হতেই পারে। কাজেই 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত বিষের বাঁশি কাব্যগ্রন্থের কবিতাগুলি লেখা হয়েছে এর অনেক আগেতেই। সেই অনেক আগেতে যে সমস্ত রাজনৈতিক বা সামাজিক ঘটনাগুলি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের এই শিকল পরার গান কবিতাটি লেখা হয়েছে। অর্থাৎ 1924-এর আগে যে এই কবিতা রচনার যে রাজনৈতিক কারণটা আমরা চিহ্নিত করব, সেটা হচ্ছে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন। তোমরা ইতিহাস বইতে নিশ্চয়ই পড়েছো, এবছরেতেই পড়েছো যে 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথম ভারতীয় রাজনীতিতে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন। গান্ধীজির নেতৃত্বে 3টি আন্দোলন সংগঠিত হয়েছিল: অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন।
এর মধ্যে গান্ধীজির প্রথম আন্দোলন ছিল অহিংস অসহযোগ আন্দোলন, যেটা শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। গান্ধীজির এই 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করলে সমস্ত বাংলাদেশের মানুষ তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনেতে কিন্তু যোগদান করেছিল। হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ, কি কৃষক, কি ছাত্র, কি ছাত্রীরা, কি সাধারণ মানুষ, হ্যাঁ, সকলে এক ধার থেকে এই অহিংস অসহযোগ আন্দোলনেতে যোগদান করে। এর ফলে গান্ধীজির ডাকেতে এই অহিংস অসহযোগ আন্দোলন এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা গণ আন্দোলনের রূপ নিয়ে নেয়। এত অধিক সংখ্যক মানুষ এই আন্দোলনেতে যোগদান করেছিল যে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, যেটা কিনা অবশ্যই ব্রিটিশদের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই আন্দোলনের আগে, অহিংস অসহযোগ আন্দোলনের আগে বাংলাদেশে এরকম বড় আন্দোলন বলতে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, কিন্তু অবশ্যই সেই বঙ্গভঙ্গ আন্দোলন ছিল কলকাতা শহর কেন্দ্রিক, গ্রামাঞ্চলে সেইভাবে সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব পড়েনি। কিন্তু গান্ধীজির নেতৃত্বে বা ডাকে এই অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু শহরাঞ্চল ছাড়িয়ে গ্রামাঞ্চলেও প্রভাব বিস্তার করেছিল। তাই গ্রাম শহর এবং সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে যোগদান করায় এত বৃহৎ সংখ্যক মানুষকে নিয়ে অহিংস অসহযোগ আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, যা ব্রিটিশদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কি চিন্তা না, ব্রিটিশরা স্পষ্টই বুঝে যায় যে বাংলাদেশের মানুষ তথা সেই সঙ্গে ভারতবর্ষের মানুষ তাদের প্রতি কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে, কতটা তারা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। সুতরাং এই বৃহৎ সংখ্যক মানুষকে যদি বা এদের এই আন্দোলনকে যদি থামানো না যায়, খুব তাড়াতাড়ি হয়তো তাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ভারতবর্ষ থেকে তাদের সমস্ত তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে। তাই ব্রিটিশ সরকার চেয়েছিল যেভাবেই হোক এই বৃহৎ গণ আন্দোলনটিকে থামাতে, তার জন্য গ্রেপ্তার করে হোক, ফাঁসিতে ঝুলিয়ে হোক, কারাগারেতে রুদ্ধ করে হোক বা বন্দি করে হোক, এই আন্দোলনেতে যোগদানকারী বড় মাপের নেতাদেরকে হোক গ্রেপ্তার করে যে কোনোভাবে এই আন্দোলনকে থামিয়ে দিতে, আর সেটা তারা চেষ্টাও করছিল। অর্থাৎ এই যে অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী বিপ্লবীদেরকে তথা স্বাধীনতা সংগ্রামীদেরকে কারাগারেতে ভুরে বা কারাগারেতে বন্দি করে ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষের এই গণ আন্দোলনটিকে তথা স্বাধীনতা আন্দোলনটিকে থামিয়ে দিতে, তাদের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে। কিন্তু কবি নজরুল ইসলাম মনে করেন এইভাবে কোনো আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। অর্থাৎ ব্রিটিশরা কতজন মানুষকে বন্দি করবে, সমস্ত জেলেরই বা সমস্ত কারাগারেরই একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। একটা ঘরেতে এমন একটা ঘর ভাবো যেখানেতে হয়তো আমি সর্বোচ্চ 20 জনকে প্রবেশ করাতে পারবো। নিশ্চয়ই সেই 20 জনা প্রবেশ করতে পারবে সেই ঘরে, নিশ্চয়ই আমি 200 জনাকে প্রবেশ করাতে পারবো না, চেষ্টা করলেও পারবো না, আমার চেষ্টা তখন ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ যে ঘরেতে আমার 20 জনা ঢুকবে সেই জায়গাতে আমি যদি 200 জনাকে প্রবেশ করাতে যাই, নিশ্চয়ই আমার চেষ্টা ব্যর্থ হবে। নজরুল ইসলাম ঠিক সেই জায়গা থেকে এই কবিতাটাকে তুলে ধরলেন। নজরুল ইসলাম তার এই কবিতাটিতে শিকল পরার গান কবিতায় বলতে চাইলেন, যদি ব্রিটিশরা মনে করে থাকে যে এই স্বাধীনতা সংগ্রামীদেরকে কারাগারেতে বন্দি করে এই স্বাধীনতা আন্দোলনকে থামিয়ে দেবে, তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছে। কেননা সমস্ত জেলেরই একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে, সেই ধারণ ক্ষমতাতে যতটা পারবে তারা বিপ্লবীদেরকে ভুরবে, কিন্তু তার থেকে যতজন বিপ্লবীদেরকে এই জেলেতে ভুরবে তার থেকেও বেশি বিপ্লবী থেকে যাবে বাইরেতে। আর সর্বোপরি যারা জেলেতে বন্দি হবে তাদের থেকে পরবর্তী জেনারেশন বা পরবর্তী মানুষরা আরও বেশি অনুপ্রেরণা পাবে। অর্থাৎ কারাগারেতে ভারতীয়রা তথা বাঙালিরা কারাগারেতে গ্রেপ্তার হয়ে বা কারাগারেতে বন্দি হয়েই ব্রিটিশদের সমস্ত ষড়যন্ত্র, ব্রিটিশদের সমস্ত কারচুপি ব্যর্থ করে দেবে। ব্রিটিশরা ভেবেছে বাঙালিদেরকে তথা ভারতীয়দেরকে কারাগারে কয়েকজনকে ভরে তাদেরকে ভয় দেখিয়ে
এই আন্দোলনকে ব্যর্থ করবে, কিন্তু কবি মনে করেন এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা কারাগার জীবনকে গ্রহণ করে, স্বেচ্ছায় গ্রহণ করেই কারাগার ভীতি মন থেকে মুছে ফেলবে এবং সেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। অর্থাৎ গান্ধীজির এই অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু আমাদের পাঠ্য কবিতাটি লেখা হচ্ছে। পাশাপাশি কবি নিজেও 1923 জানুয়ারি মাসে, অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কবি নজরুল ইসলাম গ্রেপ্তার হন। কেন? আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য। নজরুল ইসলাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি কবিতা লেখার জন্য জেলে গিয়েছিলেন। এরপরেও পরবর্তীকালে অনেক কবিরা বা লেখকরা যাবে, কিন্তু নজরুল ইসলামই হচ্ছেন প্রথম কবি যিনি কবিতা লেখার জন্য জেলে যান। কবির সেই কবিতাটার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। এই আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য কবি নজরুল ইসলাম ব্রিটিশ রোশানলে পড়েন এবং কবির 1 বছরের জেল হয়ে যায়। তাকে হুগলি জেলেতে বন্দি করে রাখা হয়। সেই হুগলি জেলেতে তিনি যখন বন্দি, সেই সময়তেই কবি তার এই পাঠ্য কবিতাটি জেলে বসেই লিখেছিলেন। জেলে বসে এই কবিতা লেখার জন্য এই কবিতা একদিকে যেমন সেই জেলে বন্দি অন্যান্য ভারতীয় ও বাঙালিদেরকে অনুপ্রেরণা দিয়েছে জেল জীবনকে আনন্দের সঙ্গে গ্রহণ করবার, জেল জীবনকে গ্রহণ করে সাহসিকতার পরিচয় দেবার, জেল জীবনকে গ্রহণ করে ব্রিটিশদের সমস্ত ষড়যন্ত্র, অর্থাৎ তাদের যে প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটাকে ব্যর্থ করে দেবার, তেমনি সেই জেলবন্দীদের পাশাপাশি জেলের বাইরে যে সমস্ত বিপ্লবী রয়েছে, স্বাধীনতা সংগ্রামী রয়েছে, তাদেরকেও কিন্তু কবি এই কবিতা রচনার অনুপ্রেরণা দিয়েছেন। অর্থাৎ জেলে বন্দী এবং জেলের বাইরে যারা সাধারণ মানুষ, দুই পক্ষকেই কবি এই কবিতা রচনার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে এই শিকল পরা বলতে গ্রেপ্তার হওয়া, ব্রিটিশদের কারাগারে আসা, এটা সম্পূর্ণ কোনো রকম ভয়ানক ঘটনা হিসাবে না দেখে, কোনো রকমভাবে মৃত্যুর একটা প্রতিরূপ ঘটনা রূপে না দেখে এটাকে আনন্দের সঙ্গে বরণ করতে হবে। কেননা জেল জীবনটাকে গ্রহণ করাটাকে যদি আমরা সাহসিকতার সঙ্গে আনন্দের সঙ্গে গ্রহণ করি, তাহলে ব্রিটিশদের যেটা ষড়যন্ত্র করছে বা চেষ্টা করছে যে জেলেতে ভরে ভারতবাসীকে ভয় দেখিয়ে তাদের স্বাধীনতা আন্দোলনকে থামিয়ে দেবার, সেই চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। কেন আমরা যদি ভয় না খাই তাহলে আমরা নিজের ইচ্ছাতেই জেলে যাব, আর ব্রিটিশরা কতক্ষণ জেলে ভরে রাখবে? তাদের সেই জেলের ধারণ ক্ষমতা পরিপূর্ণ হয়ে গেলেই আর পারবে না কো। এই সমস্ত পরিকল্পনাগুলোকে মাথায় রেখে, অর্থাৎ গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন, কবির নিজের জেল জীবনেতে বন্দী হয়ে থাকা এবং জেল জীবনেতে বন্দী হয়ে থেকে তার জেলেতে বন্দী থাকা অন্যান্য বন্দীদের এবং জেলের বাইরে থাকা অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মনে সাহস, আত্মবিশ্বাস ইত্যাদি জাগিয়ে তোলা এবং তাদের মনেতে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা, এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখেই কবি শিকল পরার গান কবিতাটি লিখেছেন। এবং এই শিকল পরার গান কবিতাটি কবি হুগলি জেলে বসে লিখেছেন। এই জন্যে বললাম হুগলি জেলেতে বসে লিখেছেন, মানে কবির 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কবি বন্দী হয়েছিলেন, মানে আমরা ধরে নিতে পারি 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের পরেতে কবিতাটি লেখা। এই জন্যই আমরা বলেছিলাম যে কাব্যগ্রন্থ 1924 সালে প্রকাশ হলেও কিন্তু তার কবিতা অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল। এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই কবি শিকল পরার গান কবিতাটি লিখে সমস্ত ধরনের মানুষদেরকে অনুপ্রেরণা দিলেন। এবারেতে এসো আমরা মূল কবিতাটাকে বিশ্লেষণ করে দেখি। কবি কি বলছেন না, এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল, অর্থাৎ শিকল পরা বলতে গ্রেপ্তার হওয়া, কারাগারে বন্দী হওয়া। অর্থাৎ কবি বলছেন আমাদের এই শিকল পরাটা, অর্থাৎ কারাগারে বন্দী হওয়াটা ছলনা মাত্র বা অভিনয় মাত্র। প্রথমত কাদের বলছেন কবি? আমরা বলেছি এই কবিতা মূলত যারা হুগলি জেলে সেই সময়তে বন্দী ছিল তাদেরকে উদ্দেশ্য করে লেখা, এবং যারা জেলের বাইরে স্বাধীনতা সংগ্রামেতে অংশগ্রহণ করে লড়ছে, এখনও পর্যন্ত হয়তো কারাগারেতে বন্দী হয়নি, তাদেরও উদ্দেশ্য করে লেখা। সুতরাং এই কথাগুলো কবি এদেরকে উদ্দেশ্য করেই বলেছেন। আবার অন্যদিকেতে বলা যেতে পারে ব্রিটিশদের উদ্দেশ্য করেও বলছেন, দুপক্ষকেই, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী এবং ব্রিটিশ সরকার দুপক্ষকেই বলছে যে আমাদের এই শিকল পরাটা
অর্থাৎ কারাগারে বন্দী হওয়াটা এটা ছলনা মাত্র, এটা অভিনয় মাত্র। অর্থাৎ আমরা কেউ ভয়ে এই কারাগারেতে বন্দী হতে আসিনি, আমরা ইচ্ছাকৃতভাবেই এখানেতে বন্দী হতে এসেছি। বন্দী হয়েই তোমাদের এই বন্দী করে স্বাধীনতা সংগ্রামীদের দমিয়ে দেব, আন্দোলনকে থামিয়ে দেব, তোমাদের এই তোমাদের এই সাম্রাজ্যবাদকে চিরস্থায়ী করব, এই কথাগুলো প্রমাণ করে দিতে এসেছি। এইগুলোকে তোমাদের এই ভুল ধারণাগুলোকে ভুল প্রমাণ করে দিতে এসেছি। সুতরাং এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল মোদের বলতে আমাদের মানে স্বাধীনতা সংগ্রামীদের। তাহলে কবি বলতে চাইলেন আমাদের শিকল পরাটা অভিনয় মাত্র। কেন না এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। অর্থাৎ এই শিকল পরেই তোদের শিকলকে বিকল বা অকেজো করে দেব। মানে এই কারাগারেতে আমরা বন্দী হয়েই তোমাদের এই কারাগারে বন্দী করে ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাকে মানে বিফলে পাঠিয়ে দেব। তোদের বলতে কাদের? তোদের বলতে এখানেতে কবি ব্রিটিশ সরকারকে বোঝালেন, ব্রিটিশ শাসকদেরকে বোঝালেন যে তোরা ভেবেছিস যে ভারতীয়দেরকে কারাগারেতে বন্দি করলে তারা ভয়েতে আর দ্বিতীয় দিনেতে আন্দোলনে কেউ যোগদান করবে না। হ্যাঁ, বন্দি হবার ভয়ে আর কোনো ভারতীয় দ্বিতীয় দিন আন্দোলনে যাবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কারাগারেতে বন্দি হব, শিকল পরব এবং তোমাদের এই শিকলকে বিকল করব। অর্থাৎ তোমাদের এই প্রচেষ্টাটাকে, আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটাকে বিফলে পাঠিয়ে দেব, তোমাদের এই ষড়যন্ত্রটাকে ভেস্তে দেব। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়। তোদের বলতে ব্রিটিশ সরকারকে কবি বলছেন যে তোদের এই বন্ধ কারাগারে, এই চার দেওয়ালের বন্ধ কারাগারেতে আমরা এসেছি কখনোই বন্দি হতে নয়। অর্থাৎ ভাবিস না যে আমরা চিরকালের জন্য এখানে বন্দি হতে এসেছি। কেন? ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। অর্থাৎ আমরা এখানেতে কি করতে এসেছি? তোদের কারাগারেতে আমরা বন্দি হতে আসিনি। তোদের কারাগারেতে আমরা এসেছি আমাদের এই বাঁধন ভয়কে, অর্থাৎ কারাগারেতে যাবার বা বন্দি হবার ভয়টাকে ক্ষয় করতে, অর্থাৎ আমাদের মন থেকে ভয়টাকে মুছে ফেলতে এবং আমাদের দেখা দেখি পরবর্তী প্রজন্মকে বা জেলের বাইরেতে যারা আছে তাদেরও মন থেকে এই কারাগারেতে বন্দি হওয়ার ভয়টাকে মুছে ফেলতে। অর্থাৎ যে সমস্ত কারাগারে বন্দি, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে তোরা এখন বন্দি করেছিস, তারা এই কারাগারেতে বন্দি হয়ে কারাগার জীবনকে হাসি মুখে বরণ করে তারা তাদের নিজেদের মন থেকেও যেমন কারাগারে বন্দি হওয়ার ভয়টাকে দূর করবে, তেমনি জেলের বাইরেতে যারা আছে, কারাগারের বাইরে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আছে, তাদের মন থেকেও কারাগারেতে বন্দি হওয়ার ভয়টাকে তারা দূর করবে। অর্থাৎ নিজেদের মন থেকেও যেমন দূর করবে, তাদের মন থেকেও দূর করার প্রেরণা দেবে। সব মিলিয়ে কী হবে? কারাগার জীবনে বন্দি হওয়ার ভয়টাই বাঙালিদের তথা ভারতীয়দের মন থেকে মুছে যাবে। তখন আর কেউই তোদের ওই কারাগারকে ভয় পাবে না, আর ভয় না পেলেই এই আন্দোলনতে তারা যোগদান করবে এবং তারা আন্দোলনকে সফল করবে। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়। অর্থাৎ এই বাঁধন পরে, অর্থাৎ এই জেলের মধ্যে বন্দি হয়েই এই জেলের বন্দি জীবনকে আমরা জয় করব। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। অর্থাৎ আমাদের পাটাতে শিকল, ভাবিস না যে আমাদের পাটা শিকল বাঁধা পা, আমাদের পাটা হয়ে গেছে শিকল ভাঙার কল বা যন্ত্রের মতন। অর্থাৎ কারাগারেতে যখন আমাকে বন্দি করবি, তখন আমার হাতে পায়ে শিকল বেঁধে যখন আমাকে নিয়ে যাবি, তখন ভাবিস না যে আমার পাটা ওই শিকল বাঁধার জন্যেই তৈরি হয়েছে। আমার ওই পা, শিকল বাঁধা পা, তখন পরিণত হবে শিকল ভাঙার কলেতে। অর্থাৎ জেল জীবনকে স্বেচ্ছায় আমরা গ্রহণ করে জেল জীবনের ভয়কে দূর করব, জেল জীবনের ভয়কে জয় করব। তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস। অর্থাৎ তোমরা বলতে কারা? না ব্রিটিশরা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানেতে তোদের, এখানেতেও তোদের, কিন্তু এখানেতে তোমরা। অর্থাৎ কিছুটা হলেও এবার তুচ্ছার্থক সম্ভ্রম থেকে কিছুটা হলেও সম্মানার্থক সম্ভ্রমেতে কবি গেলেন। কিন্তু যাই হোক, কবি ব্রিটিশদের বুকে বলতে চাইছেন যে তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস। অর্থাৎ শুধুমাত্র ভারতকে নয়,
ভারতের মতন এখনও অন্যান্য সমস্ত দুর্বল দেশেতে তোমরা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছ, সাম্রাজ্যবাদ কায়েম করে রেখেছো, উপনিবেশ গড়ে রেখেছো। কিভাবে না, তোমরা সমস্ত বিশ্বের মানুষকে যেখানে যেখানে তোমরা তোমাদের উপনিবেশ গড়ে তুলেছ, যেখানে তোমরা তোমাদের সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করেছো, সেই সমস্ত জায়গার মানুষকে তোমরা কারাগারের মধ্যে বন্দি করছো। তোমরা ভাবছো যে এই কারাগারে বন্দি করলেই একের পর এক দুর্বল দেশকে জয় করে নেওয়া যাবে। সেই জন্যই কবি বলছেন যে তোমাদের নীতিটা হচ্ছে দুর্বল দেশের মানুষদেরকে বন্দি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে কিংবা গুলি করে যে কোনোভাবেই হোক দুর্বল দেশের মানুষগুলোকে দমিয়ে তাদের দেশের স্বাধীনতাকে কেড়ে নিতে, অর্থাৎ বিশ্বগ্রাস করতে। অর্থাৎ নজরুল ইসলাম এখানে ব্রিটিশদের এই নীতিটা তথা তাদের এই রুলসটাকে তুলে ধরলেন যে ব্রিটিশরা যেখানে যেখানে ভারতবর্ষের সাথে সাথে আরও যেখানে যেখানে তাদের উপনিবেশ আছে, যারাই সেই উপনিবেশে ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা করছে বা বিদ্রোহ করছে, স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে, তাদেরকেই ব্রিটিশরা গ্রেপ্তার করছে, কারাগারেতে বন্দি করছে কিংবা ফাঁসিতে ঝোলাচ্ছে। কবি সেটাই বলছেন যে তোমরা এইভাবেতে কারাগারেতে বন্দি করে দুর্বল দেশগুলোকে গ্রাস করছো। এখানে বিশ্ব বলতে মূলত দুর্বল দেশগুলোকেই বোঝানো হচ্ছে যেখানেতে ব্রিটিশদের উপনিবেশ রয়েছে। আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিহাস। অর্থাৎ ত্রাস মানে হচ্ছে ভয়, অর্থাৎ মানুষকে ভয় দেখিয়ে, এই দুর্বল দেশগুলোর মানুষকে ভয় দেখিয়ে ভাবছো বিধির মানে হচ্ছে ঈশ্বরের শক্তিকে তোমরা হ্রাস করবে, অর্থাৎ কমিয়ে দেবে। অর্থাৎ কবি এখানে স্পষ্টই বলতে চাইলেন এটা যে তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। বিধির শক্তি বলতে ঈশ্বরের শক্তি। অর্থাৎ কবি মনে করেন যে ঈশ্বরের বিধান অনুযায়ী বা নিধেন অনুযায়ী অবশ্যই এই সাম্রাজ্যবাদী শোষক অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের একদিন না একদিন ঠিক পতন হবেই, ধ্বংস হবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ব্রিটিশ শাসন শোষণ থেকে ভারতবাসীরা ঠিকই একদিন মুক্তি পাবে। সেই জন্য কবি বলছেন যে বিধির যেটা ইচ্ছা, ঈশ্বরের যেটা ইচ্ছা সেটা ঠিক সময়েতে ফলবেই। তোমরা যতই ভারতবাসীকে ফাঁসিতে ঝোলানোর বা গুলি করার ভয় দেখাও না কেন, যতই ভারতবাসীকে তোমরা ঘরের বন্ধনীতে আটকে রাখো না কেন বা কারাগারে বন্দি করো না কেন, যেটা অনিবার্য সেটা কিন্তু হবেই। অনিবার্য ঘটনাটা কি? একদিন দেশ স্বাধীন হবে, ভারতবর্ষ মুক্ত হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে। সেটাই কবি বললেন যে বিধির শক্তি, অর্থাৎ বিধেন অনুসারে ঠিক একদিন দেশ স্বাধীন হবে। এটাকে কেউ রুখতে পারবে না বা কেউ আটকাতে পারবে না, যতই তোমরা ভয় দেখাও, যতই তোমরা বিশ্বগ্রাস করো। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মতন ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেখানেই আছে সমস্ত উপনিবেশগুলো একদিন না একদিন ব্রিটিশদের সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পাবে, এটাই কবি বলতে চাইলেন। সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ। অর্থাৎ তোমরা হচ্ছে ভয় দেখানো ভূত, অর্থাৎ তোমরা ভয় দেখাতেই শুধু জানো। তোমরা এই উপনিবেশের মানুষগুলোকে কোনো দিন ভালোবাসতে পারোনি, পদে পদে খালি ঘৃণা করেছো, তাচ্ছিল্য করেছো, ছোট করেছো, অন্যায় করেছো, এদের প্রতি অত্যাচার করেছো, হ্যাঁ, শোষণ শাসনের বোঝা চাপিয়ে দিয়েছো, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে তোমরা ভয় দেখিয়েছো, ফাঁসিতে ঝোলানোর ভয়, গ্রেপ্তার করার ভয়, গুলি করার ভয় দেখিয়েছ। কিন্তু আর ভারতবাসী এবং কিংবা বাঙালিরা তোমাদেরকে ভয় পাবে না। তোমাদের ওই ভয় দেখানো ভূতকে বা তোমাদের ওই শাসনতন্ত্রকে এরা এই ভারতবাসী সর্বনাশ করে ছাড়বে বা শেষ করে ছাড়বে। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল। মাভৈ মানে হচ্ছে ভয় না করা, হ্যাঁ, অর্থাৎ যারা বলহীন, যারা দুর্বল মানুষ, তাদের মনের মধ্যে এই সাহসিকতার সঞ্চার করব। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা জেলেতে বন্দী হয়েছে, তারা জেলের বাইরে যারা দুর্বল, যারা ভীরু, যারা এখনও পর্যন্ত কারাগারে যেতে হবে বলে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেনি, প্রত্যেকটা মানুষের মধ্যে সাহসিকতার সঞ্চার করবে। প্রত্যেকটা বাঙালিকে সাহসিকতার মন্ত্রে দীক্ষিত করবে এই সমস্ত বন্দীরা, তারা নিজেদের জেল জীবনের দৃষ্টান্তের মধ্য দিয়ে। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। অর্থাৎ কবি আবার বললেন যে মানুষকে শাসন করতে গেলে তাকে ভালোবাসতে হয়, তাকে আপন করতে হয়, কিন্তু তোমরা সেটা কোনো দিন করনি। তোমরা পদে পদে ভারতবাসীকে ঘৃণা করেছো, অবহেলা করেছো, ছোট করেছো। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, শিক্ষা প্রত্যেকটাকে তোমরা হেয় চোখে বা ঘৃণ্য চোখে দেখেছো, আপন করতে পারোনি।
তোমরা সেই জন্য ভারতবাসীকে শুধু ভয় দেখিয়ে শাসন করেছো, কোনোদিন তাদের মনকে জয় করতে পারোনি। হ্যাঁ, অর্থাৎ তোমাদের শক্তি আছে, সে শক্তির জোরে তোমরা ভয় দেখাতে পেরেছো, কিন্তু ভারতবাসীর মনকে জয় করতে তোমরা কিন্তু পারোনি। কিন্তু ভয় দেখিয়ে চিরকাল কাউকে বেঁধে রাখা যায় না। সেই আজকে যে ভয় পাচ্ছে সে একদিন ঠিকই তার ভয়কে জয় করতে পারবে। ভারতবাসীও সেই জায়গাতে নিজেকে উত্তীর্ণ করতে পারবে বলে কবির দৃঢ় বিশ্বাস। সেই ভয়ের টুঁটি ধরবো টিপে করবো তারে লয়, অর্থাৎ যে ভয় দেখিয়ে তোমরা আমাদেরকে শাসন করছো সেই ভয়েরই গলা টিপে ধরে তার সর্বনাশ করব। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অর্থাৎ কবি বলছেন যে শুধু কারাগার বরণ কেন, প্রয়োজন পড়লে আমরা ফাঁসি কাটেতেও ঝুলবো, নিজের স্বেচ্ছায় ফাঁসি কাঠকে বরণ করে নেব এবং সেই ফাঁসি কাঠকে বরণ করেই আমরা মৃত্যু জয়ের ফল আনবো। মৃত্যু জয়ের ফলটা কি না, অবশ্যই স্বাধীনতা। অর্থাৎ কবি স্পষ্টই বললেন যে কারাগার তো অনেক দূরের কথা, প্রয়োজন পড়লে বাঙালিরা তথা ভারতবাসীরা ফাঁসি কাটিতে ঝুলে নিজের আত্মবলিদান দিয়ে নিজের জীবন উৎসর্গ করেও দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবে। কোনো কিছু ভয় তাদের এই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনকে দমিয়ে দিতে পারবে না। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। অর্থাৎ কবি আবার সেই তুচ্ছার্থে সম্বোধন করে বললে যে ওরে, ব্রিটিশ সরকারকে বললে যে ওরে, আমাদের এই জেলের বন্দি হওয়াটাকে ভাবিস না যে এটা ক্রন্দন, এটা হচ্ছে আসলে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। অর্থাৎ যে মুক্তি দেবে, যে ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনবে, সেই মুক্তিপথের যে অগ্রদূত তার চরণ বন্দনা করছি আমরা আমাদের এই জেল জীবন বা ফাঁসি জীবনকে বরণ করে। অবশ্যই হয়তো মুক্তিপথের অগ্রদূত, হ্যাঁ, এই কথাটার মধ্য দিয়ে পরোক্ষভাবে গান্ধীজিকেই কবি ইঙ্গিত করেছেন। কেননা আমরা জানি নজরুল ইসলামের সঙ্গে কিন্তু গান্ধীজির অত্যন্ত একটা সুসম্পর্ক ছিল। গান্ধীজি কবি নজরুলকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। কাজেই মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কথাটার মধ্য দিয়ে কবি কিন্তু স্পষ্টতই সেই অহিংস অসহযোগ আন্দোলনের যিনি নেতা সেই গান্ধীজিকেই তুলে ধরলেন। অর্থাৎ গান্ধীজির সে অহিংস অসহযোগ আন্দোলনকে সার্থক করার জন্যই এই বাঙালিরা তাদের জেল জীবনকে বরণ করে নেবে হাসি মুখে। প্রয়োজন পড়লে তারা মৃত্যুকেও ভয় পাবে না, ফাঁসি কাটেও ঝুলতে রাজি। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, অর্থাৎ আজকে যারা লাঞ্ছিত হচ্ছে তোমাদের দ্বারা, তারাই একদিন না একদিন তোমাদের এই লাঞ্ছনার উপযুক্ত প্রত্যুত্তর দেবে, উপযুক্ত জবাব দেবে। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল, অর্থাৎ আমাদের হাড় দিয়েই পুনরায় আবার বজ্রানল বা বজ্রাস্ত্র তৈরি হবে। এই কথাটার মধ্যে একটা পুরাণের ঘটনা লুকিয়ে আছে, পুরাণের গল্প লুকিয়ে আছে। ঘটনাটা কীরকম? হিন্দু পুরাণে উল্লেখ আছে বৃত্তাসুর, অর্থাৎ বয়েরি তয়েরফালা। হ্যাঁ, এই যে বয়েরি তয়েরফালা, বৃত্তাসুর অর্থাৎ বৃত্ত নামের এক অসুর এক সময়তে ইন্দ্রকে পরাস্ত করে তার স্বর্গরাজ্য দখল করে নেয় এবং পাশাপাশি সমস্ত স্বর্গতেই আস্তে আস্তে তিনি দখল করতে থাকেন। সমস্ত স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে এক সময় তিনি তাড়িয়ে দেন এবং সেই স্বর্গরাজ্যতে নারীদের ওপরেতে সেই বৃত্তাসুর অত্যাচার করতে থাকেন। তো বৃত্তাসুরের অত্যাচারেতে নারীরা যখন একেবারেই পুরো তাদের জীবনে নিরাপত্তা নেই সে স্বর্গীয় নারীদের, এবং সর্বোপরি দেবতারা তাদের সিংহাসন হারিয়েছে, তাদের বাসস্থান হারিয়েছে, সেই সমস্ত দেবতারা স্বর্গহারা, সেই সমস্ত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর কাছে পরামর্শ চান যে কিভাবে এই বৃত্তাসুরের দমন হবে বা মৃত্যু হবে, এবং কীভাবেই বা আমরা আমাদের হৃত সিংহাসন তথা স্বর্গ ফিরে পাব, নারীরা বা স্বর্গের দেবদেবীরা তার অত্যাচার থেকে মুক্তি পাবে। তখন বিষ্ণু পরামর্শ দেন যে মর্তেতে দধিচি বলে একজন মুনি রয়েছেন। সেই দধিচি মুনি অত্যন্ত একজন ধার্মিক দেবভক্ত একজন মানুষ। সেই দধিচি মুনির কাছে গিয়ে ইন্দ্রকে অনুরোধ করতে বলেন যে দধিচি মুনি যদি তার আত্মহত্যা করে বা আত্মোৎসর্গ করে বা জীবন উৎসর্গ করে তার যদি দেহের অস্থি বা হাড়গুলোকে ইন্দ্রদেবকে দেন এবং সেই ইন্দ্রদেব সেই হাড় নিয়ে বিশ্বকর্মাকে যদি দেন, তাহলে বিশ্বকর্মা একটা অস্ত্র তৈরি করে দেবে যার নাম হবে বজ্রাস্ত্র। সেই বজ্রাস্ত্রের দ্বারাই কিন্তু বৃত্তাসুরের দমন ঘটবে
বা মৃত্যু ঘটবে। তো বিষ্ণুর সেই পরামর্শ মতন ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা গেলেন দধিচি মুনির আশ্রমেতে। দধিচি মুনিকে সমস্ত ঘটনাটা জানালেন এবং বিষ্ণুর নির্দেশও তাকে বললেন। দধিচি মুনি তো অত্যন্ত খুশি। কেন না, তিনি এতদিন ধরে যে সমস্ত দেবদেবীদেরকে পুজো করে আসছেন তাদের উদ্ধারের জন্য বা তাদের বাঁচানোর জন্য তার জীবনটিকে যদি উৎসর্গ করতে হয়, তার মতন আর পুণ্য কাজ কিছু নেই। এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত একটা আশীর্বাদ বলে মনে করে দধিচি মুনি স্বীকার করলেন বা রাজি হলেন যে ঠিক আছে, আমি জীবন উৎসর্গ করব এবং আমার এই অস্থি তোমরা নিয়ে বিশ্বকর্মাকে দেবে এবং অবশ্যই সেই বিশ্বকর্মার দ্বারা অস্ত্র তৈরি হবে। সেই ঘটনা সেইভাবেই আস্তে আস্তে দেখা গেল ঘটনা পরম্পরায় দধিচি মুনি জীবন উৎসর্গ করেন। তার অস্থি বা হাড়গুলোকে নিয়ে ইন্দ্রদেব বিশ্বকর্মাকে দেন এবং বিশ্বকর্মার কৃতিত্বে যে বজ্রাস্ত্র তৈরি হয় সেই বজ্রাস্ত্রের দ্বারা ইন্দ্র বৃত্তাসুরকে হত্যা করেন, পুনরায় আবার স্বর্গ ফিরে পান। অর্থাৎ এই যে দধিচি মুনির জীবন উৎসর্গের মধ্য দিয়ে দেবতারা যেমন নিজেদের স্বর্গ ফিরে পেয়েছিল, তেমনি কবি নজরুল ইসলাম এই দধিচি মুনির সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে তুলনা করেছেন। কবি মনে করেন এই স্বাধীনতা সংগ্রামীদেরও জীবন উৎসর্গের মধ্য দিয়ে ভারতবর্ষ আবার স্বাধীনতা ফিরে পাবে। অর্থাৎ পুরো একটা সমান্তরাল উপমা। দধিচি মুনির জীবন উৎসর্গ সমান কি হলো, দেবতাদের স্বর্গ ফিরে পাওয়া। একইভাবে স্বাধীনতা সংগ্রামীদের বা ভারতীয় বিপ্লবীদের জীবন উৎসর্গ তথা শহীদ হওয়া, তার মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা ফিরে পাওয়া। পুরাণেতে যেমন বৃত্তাসুর স্বর্গের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তেমনি ভারতেতে ব্রিটিশ রূপী অসুররা ভারতীয় স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। এইভাবে একটা সমান্তরাল ঘটনা এখানেতে পুরাণের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সেই জন্যই কবি বলছেন যে মোদের বলতে কাদের, এই স্বাধীনতা সংগ্রামীদের অস্থি দিয়েই পুনরায় আবার বজ্রানল তৈরি হবে, যা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবে, ব্রিটিশ রূপী অসুরদেরকে নিধন করবে। এবার এই কবিতাটার আমরা দুটো দিক সম্বন্ধে আলোচনা করব। একটা হচ্ছে দেখো স্বদেশপ্রেম, আর একটা হচ্ছে বিদ্রোহী কবি। প্রথমে তা আছে স্বদেশপ্রেম। আমরা প্রথমেতেই বলেছিলাম নজরুল ইসলামের গানগুলোতে দেশাত্মবোধক গান বা স্বদেশপ্রেমমূলক গান নজরুল গীতিগুলি, তো এখানেতেও এই কবিতাটাকেও একটা স্বদেশপ্রেমমূলক কবিতা বলতে পারি। তো স্বদেশপ্রেম কথাটার অর্থ কী? দেখো, স্বদেশপ্রেম কথাটার মধ্যে তিনটে শব্দ আছে, স্বদেশ প্রেম। মানে হচ্ছে নিজের, দেশ মানে জন্মভূমি বা মাতৃভূমি, মানে যেখানে আমরা জন্মাই, আর প্রেম মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ কথাটার মানেটা হচ্ছে নিজের জন্মভূমি বা মাতৃভূমির প্রতি ভালোবাসা যখন প্রকাশ পাবে সেটা কি বলা হয়, স্বদেশপ্রেম। আমরা প্রত্যেকেই আমরা নিজেদের দেশকে তথা নিজেদের জন্মভূমিকে অবশ্যই ভালোবাসি। সেটা তোমরা কি দেখে বুঝতে পারবে, আমাদের যখন ক্রিকেট ম্যাচগুলো হয়, মানে বিশ্বকাপ ফাইনাল হয় বা ফুটবল ম্যাচগুলো হয়, তখন অবশ্যই আমরা নিজেদের দেশকে সমর্থন করি। আমরা বারবার চাই যে আমাদের নিজেদের দেশ জিতুক, হ্যাঁ, নিজেদের দেশ জিতে পুরস্কার নিয়ে আসুক। এইটাই হচ্ছে এক প্রকার স্বদেশপ্রেম, যে নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের সমস্ত কিছু, নিজের দেশের ভাষা বা নিজের দেশের সমস্ত মানুষের ধর্মবোধ, সমস্ত মানুষকে, নিজের দেশের প্রশাসনিক ব্যবস্থা, নিজের দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, সমস্ত কিছুকে বা নিজের দেশের ভৌগোলিক বিস্তৃতি বা ভৌগোলিক পরিচয় সব কিছুকে ভালোবাসাটাই হচ্ছে স্বদেশপ্রেম। এক কথায় নিজের দেশের প্রতি শ্রদ্ধাবোধ, নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশকে অকুণ্ঠ সমর্থন করা, সব কিছুকেই বলা হয় স্বদেশপ্রেম। সুতরাং যে মানুষের মনে এই স্বদেশপ্রেম থাকবে, যে মানুষের বলতে সমস্ত মানুষের মধ্যেই থাকাটাই কাম্য বা উচিত। যে দেশে আমরা জন্মেছি সেই দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, তো আমার দেশবাসী হিসাবে পরিচয় দেওয়াটা একটা লজ্জাকর ব্যাপার। তাই প্রত্যেকের মনেতেই আশা করা যেতে পারে এই স্বদেশপ্রেম রয়েছে। হ্যাঁ, সুতরাং যে মানুষের মধ্যে স্বদেশপ্রেম রয়েছে, নিজের দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, সে কখনোই চাইবে না তার দেশের মানুষ অন্য কোনো দেশের মানুষের দ্বারা অত্যাচারিত হোক, শোষিত হোক, শাসিত হোক। অন্য কোনো দেশের মানুষ আমার দেশকে লাঞ্ছনা করবে, অত্যাচার করবে, ঘৃণ্য চোখে দেখবে,
হ্যাঁ, আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস সব কিছুকে তারা একটা অপমান করবে, পদে পদে তাচ্ছিল্য করবে, এটা নিশ্চয়ই কেউ কোনো দেশপ্রেমিকই চায় না। প্রত্যেকেই চায় নিজের দেশ নিজেরা শাসন করব, নিজেরা চালনা করব, অন্য কোনো দেশের মুরুলিগিরি সহ্য করব না। এটাই স্বদেশপ্রেমের একটা দিক। অর্থাৎ স্বদেশপ্রেমের সঙ্গেই জড়িয়ে থাকে নিজের দেশকে স্বাধীন করার একটা ইচ্ছা। যদি আমার দেশ অন্য কোনো শক্তিশালী দেশের কাছে পদানত হয়ে থাকে বা পরাধীন হয়ে থাকে, অবশ্যই স্বদেশপ্রেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজের দেশকে স্বাধীন করা। সুতরাং স্বদেশপ্রেম আর নিজের দেশকে স্বাধীন করা একই মুদ্রার বা কয়েনের এদিক ওদিক দিক। নিজের দেশের প্রতি ভালোবাসা থাকলেই নিজের দেশকে স্বাধীন করতে অনুপ্রেরণা জাগবে। তো কবি এই নিজের দেশকে স্বাধীন করার ইচ্ছা করার মধ্য দিয়েই এই কবিতায় স্বদেশপ্রেমের প্রকাশ ঘটিয়েছে। এ প্রসঙ্গে নজরুল ইসলাম তার সম্পাদিত ধূমকেতু পত্রিকার প্রথম বর্ষে একটা ভালো মন্তব্য করেছিল যে ভারতবর্ষের একটুকু পরমাণু অংশ বিদেশিদের অধীন থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতার রক্ষা, শাসনভার থাকবে ভারতীয়দের হাতে। তাতে কোনো বিদেশি মোড়লিদের করা অধিকারটুকুও থাকবে না। অর্থাৎ খুব একটা সুন্দরভাবে মন্তব্য করলেন যে তিনি ঠিক স্বাধীনতা বলতে কী বোঝেন। নজরুল ইসলাম স্পষ্ট কথায় বলে দিলেন যে তিনি স্বাধীনতা বলতে বোঝেন বিদেশিদের মোড়লি করার অধিকার থাকবে না। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার দিকেতে কোনো বিদেশিরা যেন ভারতবর্ষের কোনো ব্যাপারে মোড়লিগিরি করতে না আসে। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা মানে ভারতবাসীরাই ভারতবর্ষের দায়িত্ব পালন করবে, ভারতবর্ষের শাসনভার রক্ষা করবে তথা পরিচালনা করবে। অর্থাৎ নজরুল ইসলামের কাছে ভারতবর্ষের স্বাধীনতা বলতে স্পষ্টতই ভারতীয়দের দ্বারা নিজের দেশকে শাসন করা, পরিচালনা করা। কোনো বিদেশি অর্থাৎ কোনো ব্রিটিশদের দ্বারা মোড়লিগিরি করাটাকে তিনি একদম বরখাস্ত করবেন না। এই পরিপ্রেক্ষিতে কবি এই কবিতাতেও স্বদেশপ্রেমের প্রকাশ কিন্তু এই দিকটাকে লক্ষ্য রেখেই বলতে চেয়েছেন। কারণ এই কবিতায় কবি যারা স্বদেশপ্রেমিক বা বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী আন্দোলনকারী প্রত্যেককেই কবি কারাগার বরণটাকে একটা হাসি মুখে বরণ করতে বলেছেন। কারাগারে বন্দী হওয়াটা কোনো ভয় বা কোনো আতঙ্কের দিক থেকে নয়, এটাকে হাসি মুখে বরণ করতে বলেছেন। কেননা যত বেশি এই কারাবরণ করা যাবে তত ব্রিটিশদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। কেননা ব্রিটিশরা চক্রান্ত করছে যে গুটি কয়েক বাঙালিকে তথা ভারতীয়কে যদি বন্দি করে রাখা হয় তাহলে তাদের বন্দি জীবন দেখে বাকিরা আর কেউ স্বাধীনতা সংগ্রামেতে যোগদান করতে আসবে না, আন্দোলনেতে যোগদান করতে আসবে না, ভয়ে তারা পিছুপা হয়ে যাবে, বাড়ির মধ্যে বসে থাকবে। তাহলে এই আন্দোলনগুলো যেটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল সেটা রাতারাতিভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তারা চিরকাল আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রাখবে। তো নজরুল ইসলাম ঠিক এই জায়গাটাই কিন্তু বোঝাতে চাইলেন যে ব্রিটিশদের এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে গেলে একটাই উপায়, যে ব্রিটিশরা ঠিক যে চক্রান্তটা করছে সেই দিকটা দিয়ে ব্রিটিশদেরকে পদানত করা, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা যেটাকে বলা হয়। ওরা জেলের ভয় দেখাতে চাইছে, ঠিক আছে আমরা জেলেতেই যাব, আনন্দিত মনে জেলেতে যাব। ওরা মৃত্যুর ভয় দেখাতে চাইছে, ঠিক আছে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। অর্থাৎ ওদের চক্রান্তের দ্বারাই ওদের এই পরিকল্পনাটাকে ব্যর্থ করে দিতে হবে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের স্বাধীনতাকে ফিরিয়ে আনতেই হবে। ওই ব্রিটিশদের বা ইংরেজদের কোনো মোড়লিগিরি করার অধিকারটুকু ওদের দিলে হবে না। সুতরাং এই যে কবিতায় কবি স্বাধীনতা সংগ্রামীদেরকে এই অনুপ্রেরণাটা দিলেন, এই অনুপ্রেরণাটার কারণ কি না? এই অনুপ্রেরণাটার কারণ হচ্ছে দেশকে স্বাধীন করার আহ্বান। আর আমরা বলেছি দেশকে স্বাধীন করার কারণই হচ্ছে স্বদেশপ্রেম। সুতরাং এই কবিতাতেও কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদেরকে জেল জীবনকে বা ফাঁসিকে আনন্দিত মনে গ্রহণ করার অনুপ্রেরণা দিয়ে কবি দেশকে স্বাধীন করার আহ্বান জানিয়েছেন। আর তার মধ্য দিয়ে এই কবিতাতে একটা স্বদেশপ্রেমের প্রকাশ ঘটিয়েছেন। তাই এই কবিতাও নজরুল ইসলামের অন্যান্য কাব্য কবিতার মতন সার্থক একটা স্বদেশপ্রেমের কবিতা। অন্যদিকে আমরা বলেছি যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলে পরিচিত। কেন না? নজরুল ইসলামের প্রথম কবিতা বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় বেরিয়েছিল এবং সেই বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশের পরেতেই কবির খ্যাতি ছড়িয়ে পড়ে।
কবি জনপ্রিয় হয়ে যান এবং নজরুল ইসলাম যে কোন কোন বিষয়ের প্রতি বিদ্রোহ দেখেছেন সেটুকুনিও তিনি আমরা প্রথমেতে আলোচনা করেছি কবি পরিচয় অংশতে। তো নজরুল ইসলাম এই যে বিদ্রোহী কবি, তার কথাতেই শোনা যাক তিনি কেমন ধরনের বিদ্রোহ চান। নজরুল ইসলাম তার রুদ্রমঙ্গল কাব্যেতে বলছেন, পূর্ণ স্বাধীনতা পেতে গেলে আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছু নিয়মকানুন, বাধা শৃঙ্খল, মানা নিষেধের বিরুদ্ধে। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা পেতে গেলে পুরোপুরিভাবে বিদ্রোহ করতে হবে সমস্ত নিয়মকানুন এবং সমস্ত শৃঙ্খলের বিরুদ্ধে। অর্থাৎ নজরুল ইসলামের এই উক্তির মধ্যে, রুদ্রমঙ্গলে বলা এই উক্তির মধ্যেও কিন্তু রয়ে গেছে বিদ্রোহের ডাক। মূলত নজরুল ইসলাম দু ধরনের বিদ্রোহের কথা বলেন, রাজনৈতিক বিদ্রোহ, সামাজিক বিদ্রোহ। রাজনৈতিক বিদ্রোহটা মূলত ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে, সামাজিক বিদ্রোহটা মূলত আমাদেরই কিছু কুঅভ্যাস, জাতিভেদ প্রথা, কুসংস্কার এবং অবশ্যই দেশীয় সমাজের মাতব্বর যারা ভণ্ডামি করে চলেছে, যারা ধর্মের অজুহাতেতে মানুষকে শোষণ শাসন করে চলেছে, সেই সমস্ত ঘরশত্রু বিভীষণদের বিরুদ্ধে। এটা হচ্ছে তার সামাজিক বিদ্রোহের দিক। এই কবিতাতেও অর্থাৎ শিকল পরার গান, এই কবিতাতেও নজরুল ইসলাম দুই ধরনের বিদ্রোহকেই তুলে ধরেছেন। প্রথমত নজরুল ইসলাম যখন এই কবিতায় তুই এই যে সম্বোধনগুলো করছেন, এই সম্বোধনের একটা তাচ্ছিল্য প্রকাশ পাচ্ছে, তার মধ্য দিয়েই কিন্তু এক প্রকার ব্রিটিশদের প্রতি তার সম্ভ্রমটুকুই কিন্তু বা তার সম্ভাষণটুকুই কিন্তু একটা বিদ্রোহের প্রকাশ ঘটাচ্ছে। দ্বিতীয়ত নজরুল ইসলাম এখানেতে ব্রিটিশ শাসককে বারবার বুঝিয়ে দিয়েছেন যে বাঙালি এবং ভারতীয়রা কোনোভাবেই ভয় খাবে না। হ্যাঁ, কারাবরণ অনেক পরের কথা, তারা প্রয়োজন পড়লে মৃত্যুকে পর্যন্ত গ্রহণ করবে, মৃত্যুকে বরণ করে নেবে। অর্থাৎ নিজের মৃত্যুর বিনিময়ে আত্মবলিদানের মধ্য দিয়েও কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামকে চালিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে স্বাধীনতা সংগ্রামকে, এবং অবশ্যই তারা তাদের এই জীবনদানের পরিণাম বা ফলাফল, দেশের স্বাধীনতা অবশ্যই একদিন না একদিন ফিরে পাবে। বিধির শক্তি বা বিধির বিধান অবশ্যই একদিন ঠিক কার্যকর হবে। নজরুলের এই যে বার্তা, ব্রিটিশদের বিরুদ্ধে এই যে বার্তা, এই বার্তার মধ্যেই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ চেতনার প্রকাশ ঘটিয়েছে। অন্যদিকে ঠিক একইভাবে এই কবিতা কিন্তু পরোক্ষভাবে আমরা বলেছি, এই কবিতা রচনার মধ্য দিয়ে নজরুল ইসলাম হুগলি জেলে বন্দীদেরকে এবং জেলের বাইরে অন্যান্য স্বাধীনতাকামী মানুষদের কাছে এই কবিতাটা একটা অনুপ্রেরণা স্বরূপ। জেল জীবনকে, ফাঁসি কাটকে আনন্দের সঙ্গে গ্রহণ করা, হাসি মুখে গ্রহণ করা এবং গ্রহণ করে ব্রিটিশদের এই চক্রান্তকে সব বিফল করে দেওয়ার একটা বার্তা স্বরূপ। আমাদের বাঙালি সম্বন্ধে বলা হয় বাঙালিরা নাকি ভেত বাঙালি, অর্থাৎ খালি ভাত খায় আর ঘরের কোণে বন্দি হয়ে থাকে। বাঙালিদের সম্বন্ধে বলা হয় যে সাতে পাঁচে থাকে, মানে বাঙালিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সাতে পাঁচে, আর দুধে ভাতে থাকি, সাতে পাঁচে নেই। অর্থাৎ এই সমস্ত বিশেষণগুলো বা এই সমস্ত কথাগুলো বাঙালিদের ভীরু স্বভাবকে তুলে ধরা হয়। ভেত বাঙালি, দুর্বল বাঙালি, তারপরে তো ওই যে দুধে ভাতে থাকি, সাতে পাঁচে নেই, এই সমস্ত কথাগুলো বাঙালিদের একটা যেন কলঙ্ক স্বরূপ। নজরুল ইসলাম ঠিক এই কলঙ্কটাকে কাটিয়ে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন বাঙালিদেরকে। অর্থাৎ জেল জীবনের ভয় পেয়ে যারা ঘরের কোণেতে নিজেকে লুকিয়ে রেখেছে, জেল জীবনের ভয়েতে যারা বা ফাঁসিতে ঝুলতে হবে বা গুলি খেয়ে মরতে হবে এই ভয়ে, অর্থাৎ এক কথায় নিজের প্রাণ বাঁচানোর ভয়েতে যারা কাপুরুষের মতন এখনও পর্যন্ত ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে, যারা এই স্বাধীনতা আন্দোলনেতে যোগদান করছে না, যারা যোগদান করলে হয়তো এই আন্দোলন আরও ব্যাপক হয়ে উঠতে পারত বা পারবে, আরও বেশি গণ আন্দোলনেতে রূপ ধারণ করতে পারবে, সেই সমস্ত ভীরু বাঙালিদেরকেও কবি কিন্তু বিদ্রোহ করতে চেয়েছে তাদের ওই ভীরু মানসিকতার বিরুদ্ধে। অর্থাৎ কবি এই কবিতাটার মধ্য দিয়ে সেই সমস্ত ভীরু বাঙালিদেরকে বা ভীরু তরুণ শ্রেণী বা যুবক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়েছে, যারা নিজের প্রাণ বাঁচানোর জন্য ভয়েতে আন্দোলনেতে যোগদান করেনি, কাপুরুষের মতন লুকিয়ে রয়েছে। কেন কাপুরুষ? তারা স্বাধীনতার ফল ভোগ করবে, অথচ স্বাধীনতার জন্য তারা জীবন উৎসর্গ করবে না, এটাই তো কাপুরুষতার লক্ষণ। তো সেই জন্যে কবি সেই সমস্ত ভীরু বাঙালিদেরকেও এখানে বিদ্রোহ করলেন।
তাদের মানসিকতার বিরুদ্ধে, তাদের ভীরু স্বভাবের বিরুদ্ধে এই বিদ্রোহের মধ্য দিয়ে তিনি তাদেরকে যেন সাহসী হয়ে ওঠার, নিজের প্রাণের মায়া কাটানোর একটা বার্তা দিতে চাইলেন। সুতরাং কবির এই কবিতায় বিদ্রোহ দুপক্ষে, একটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এটা প্রত্যক্ষভাবে প্রকাশ পেয়েছে, আর পরোক্ষভাবে বাঙালির ভীরু মানসিকতার বিরুদ্ধে, এটা কিন্তু পরোক্ষভাবে প্রকাশ পেয়েছে। তাই এই কবিতাতেও কবি নজরুল ইসলাম যে একজন বিদ্রোহী কবি সেটা সার্থকভাবে প্রমাণিত হয়ে যায়। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা আজকেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তা তোমরা অবশ্যই জানিও। যদি কিছু প্রশ্নের এই ভিডিওর ওপর তোমাদের জিজ্ঞাসা থাকে তা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওর ওপর তোমাদের প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে lrnr.in এই অ্যাপেতে যাও বা এই ওয়েবসাইটেতে যাও এবং সেখান থেকে ডাউনলোড করে নাও।